দর্শক আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে চ্যানেল 24 এর সাপ্তাহিক আয়োজন ইনসাইডে। ইকবাল হাসান আছি আপনাদের সাথে। ভিগো ওয়্যার গার্ড প্রয়োজন মতো বাটানো যায়, অধিক চাপেও ভাঙে না। ভিগো। আজকে আমরা পুঁজিবাজারের সমসাময়িক এবং বিভিন্ন বিষয় নিয়ে একটু বিশ্লেষণ করার চেষ্টা করব। আপনারা জানেন নতুন অর্থ বছর শুরু হয়েছে, নতুন একটা প্রত্যাশা নিশ্চয়ই সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে আছে। আমরা প্রথম 2 কার্যদিবসে দেখেছি কিছুটা ইতিবাচক ধারা, তবে এই ধারা আসলে টেকসই এবং অব্যাহত থাকবে কিনা সেটা একটা বড় প্রশ্ন। ডিএসসির চেয়ারম্যান মোমিনুল ইসলাম তিনি আমাদের আজকের অতিথি। বর্তমান বাস্তবতায় বাজার নিয়ে তার করণীয় এবং সামনের চিন্তাভাবনাগুলো আমরা জানব। আপনাকে স্বাগত জানাচ্ছি, অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। যেটা শুরুতে বলছিলাম যে নিশ্চয়ই আমরা প্রত্যাশা করব যে নতুন একটা অর্থ বছর বিনিয়োগকারীদের জন্য এবং বাজারের জন্য ভালো একটা অর্থ বছর হোক। আপনি কতটা আশাবাদী? আপনারা দেখেছেন যে গত কিছুদিন পুঁজিবাজার একটা ট্রান্সফরমেশনের মধ্যে দিয়ে যাচ্ছে। সেখানে সব কিছু যে আমি বলবো যে বিনিয়োগকারীরা পজিটিভলি গ্রহণ করেছেন তা না। এখানে অনেকগুলো ফোর্সও কাজ করছে যারা মার্কেটটাকে হয়তো ভালো হোক চায় না, স্বচ্ছতা আসুক চায় না। বাট একই সাথে আমি বলবো যে কাজগুলো করা হয়েছে দীর্ঘমেয়াদে তার সুফল আসতে বাধ্য। আমরা ইতিমধ্যেই কিছুটা ইন্ডিকেশন পাচ্ছি এবং আমরা আশা করছি যে এই নতুন অর্থ বছরে মার্কেটটা ঘুরে দাঁড়াবে। আপনি যদি জাস্ট অতি সম্প্রতি যে বাজেটটা দেয়া হলো সেটির দিকে লক্ষ্য করেন, আমার মনে হয় যে কোনো সরকারই পুঁজিবাজারকে এতটা গুরুত্বের সাথে দেখে নাই। সো আপনারা যদি দেখি যে গত অক্টোবরে আমাদেরকে একটা ভালো বিনিয়োগকারীদের জন্য একটা সুবিধা দেওয়া হয়েছিল যে 50 লক্ষ টাকা পর্যন্ত তো ক্যাপিটাল গেইনের উপরে ট্যাক্স এক্সেমশন ছিল, 50 লাখ টাকার উপরে কোনো ধরনের এক্সেমশন ছিল না, যার ফলে হাই নেটওয়ার্থ ইন্ডিভিজুয়ালরা মার্কেটে আসছিলেন না। তো তখন সেটা কমিয়ে 15% ফাইনাল ট্যাক্স করা হয়েছে। এই বাজেটে এসে দেখেন আপনার যে আমাদের লিস্টেড অ্যান্ড নন লিস্টেড কোম্পানির যে ট্যাক্সের গ্যাপটা বাড়ানো হয়েছে। আমরা আশা করছি ভালো কোম্পানি আইপিওতে আসবে, যেটা মার্কেটে একটা ভাইব্রেন্সি নিয়ে আসবে। মার্চেন্ট ব্যাংকের কর্পোরেট ট্যাক্স কমানো হয়েছে, এআইটি অন টার্নওভার এটা কমানো হয়েছে। একই সাথে আমরা দেখলাম যে তার ঠিক আগে বিওআইডি যে অ্যাকাউন্ট মেনটেন্যান্স ফি কষ্ট ছিল সেটা 450 টাকা থেকে কমিয়ে 150 টাকা করা হয়েছে। এবং আমাদের যে সিসি অ্যাকাউন্টের যে ইন্টারেস্টটা সেটা দীর্ঘদিন আমাদের ব্রোকারগুলোর একটা ছিল, চাওয়া ছিল যে এটাকে বাজারমুখী বাস্তবায়নমুখী একটা নীতি আসুক। সেক্ষেত্রেও বিসেক এই যে 75% ওনারা ব্যবহার করবেন এবং 25% ইনভেস্টর্স প্রোটেকশন ফান্ডে আসবে, এটাও একটা আমার বলবো যে খুব ভালো উদ্যোগ। এখন আমরা এই মুহূর্তে আরও কয়েকটা কাজ করছি। একটা নেগেটিভ ইকুইটির যে যন্ত্রণাটা দীর্ঘ সময় ধরে বিনিয়োগকারীরা এই যন্ত্রণা ভোগ করছেন, ব্রোকারেজ হাউস বা মার্চেন্ট ব্যাংকের জন্যও এটা একটা বড় ধরনের সমস্যা। এইটার কিভাবে একটা বাস্তবমুখী সমস্যাটার সমাধান করা যেতে পারে সরকারের একটা ইন্টারভেনশনের মাধ্যমে, সেটা নিয়ে আমরা কাজ করছি। দেন এই যে 25% সিসি অ্যাকাউন্টের ইন্টারেস্ট আসবে, আমরা জানি কিছু ব্রোকারেজ হাউসের কিছু সমস্যার কারণে অনেক বিনিয়োগকারী ক্ষতিগ্রস্ত অবস্থায় আছেন এই মুহূর্তে। তাদেরকে এই 25% থেকে আমরা সাময়িকভাবে তাদেরকে টাকা দিব এবং পরে হয়তো আমরা রিকভার করে নিব। সাথে সাথে আমরা ভালো কোম্পানিগুলোকে মার্কেট আনার জন্য যোগাযোগ শুরু করেছি। বন্ড মার্কেটটা এবং মিউচুয়াল ফান্ডকে ভাইব্রেন্ট করার জন্য কাজ শুরু করেছি। সব কিছু মিলিয়ে আমরা আশা করছি যে বিনিয়োগকারীদের স্বার্থে এই মার্কেটে যা যা করার দরকার সেই কাজগুলো শুরু হয়েছে। রেগুলেশনগুলোকেও সিম্পলিফাই করার চেষ্টা করা হচ্ছে। ইনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্কও ভালো আমরা শক্তিশালী কাজ করার জন্য কাজ করছি। সো ওভারঅল মার্কেট ঘুরে দাঁড়াবে, এটা আমার দৃঢ় বিশ্বাস। আমরা তো সেই প্রত্যাশা এবং বিশ্বাস রাখি, কিন্তু আমরা দীর্ঘদিন ধরে একটা কথা শুনে আসছি যে পুঁজিবাজারে আস্থার সংকট। যে কোনো সরকারি হোক না কেন বা যে কোনো বাস্তবতাই হোক না কেন, সে আমলেই আমরা শুনে আসছি। এই আস্থার সংকটটা কি কমেছে আপনার মনে হয়? গত 9 মাসের ঘটনা প্রবাহ দেখেন, সেখানে আমরা এমন কোনো কাজ হতে দেখিনি রেগুলেটরের পক্ষ থেকে বা স্টক এক্সচেঞ্জের পক্ষ থেকে বা ব্রোকারেজ হাউসগুলোর পক্ষ থেকে যেটাকে আমরা বলতে পারি যে আইনের ব্যত্যয় ঘটেছে বা ইনভেস্টরদের বিপক্ষে কাজটা করা হয়েছে। বাট আস্থার সংকটটা কেন?
একটা বিষয় আপনাদেরকে মনে রাখতে হবে, দীর্ঘদিন যে অনিয়ম এবং অব্যবস্থাপনার মধ্যে দিয়ে এই পুঁজিবাজারটি চলেছে, সেখানে নিয়মগুলা সব মানে বিভিন্ন ধরনের অনিয়মে পরিণত হয়েছে। আমরা দেখেছি এই মার্কেটে ফ্লোর প্রাইসের মতো অভূতপূর্ব ঘটনা, যেটা কোনো বিশ্বের কোনো মার্কেটে ছিল না, সেরকম একটি ঘটনা দীর্ঘ সময়ের জন্য ছিল। আমরা দেখেছি যে নিয়ন্ত্রণকারী সংস্থা ওনারা মার্কেটের অপারেশনের মধ্যে ঢুকে গেছেন এবং সেখানে বিভিন্ন ধরনের নিজেরাই অনিয়মের সাথে যুক্ত হয়েছেন, প্রতিষ্ঠানগুলো সব ধ্বংস হয়ে গেছে। সো সেইটাকে ঠিক করা, কিন্তু আমরা যদি বলি যে শর্ট টাইমে ঠিক করব, তাহলে আমরা অতীতের মতো আবার ভুল করব, যে আমরা কিছু সুইটনার দিয়ে মার্কেটটাকে আর্টিফিশিয়ালি আপ করে কিছুদিন পরে দেখা যাবে আমাদের বিনিয়োগকারীরা আবার মানে দুর্ভোগে পড়বেন। সেইটা না করে এখন যেটা করা হচ্ছে যে মার্কেটের দীর্ঘস্থায়ী কাঠামোটা ঠিক করা হচ্ছে, আবার একই সাথে মার্কেটটা যাতে হঠাৎ করে ফ্রি ফলের মধ্যে চলে না যায় যে অনাস্থার কারণে, সেই কারণে কিছু কিছু আপনি দেখেন যে নীতিগত সহায়তা বাজেটে আনা হয়েছে। আর একটা জিনিস আমরা কাজ করছি, যেমন 1 লক্ষ টাকা পর্যন্ত ডিভিডেন্ডের উপরে ইনকামটাকে ট্যাক্স এক্সেম্পট করা, এটার কিছু ব্যবহারিক সমস্যা আছে ইমপ্লিমেন্ট করতে। সো ওই টেকনোলজিক্যাল ওই সমস্যাটা সমাধানের জন্য আমরা কাজ করছি। ওটা যদি হয়ে যায় সেটাও আমাদের বিনিয়োগকারীরা পাবেন। সো বিনিয়োগকারীদের ব্যাপারে নিয়ন্ত্রণকারী সংস্থা বিসেক বা ডিএসসি বা সরকার কারোরই এই মুহূর্তে আমি বলবো যে কোনো রকম এটা ভাবলে ভুল হবে যে চিন্তা করছে না ওনাদের জন্য। অ্যান্ড আমি বিনিয়োগকারীদের এইটুকু আস্থা দিতে পারি যে আপনারা দেখবেন যে ভবিষ্যতের যে পুঁজিবাজার, সেটা আমাদের যে আমরা বলি মুদ্রা বাজার, আমাদের ব্যাংকিং বা অব্যাংক আর্থিক প্রতিষ্ঠান মিলিয়ে যে আমাদের পুঁজিবাজার থেকে অনেক বড় একটা এবং অর্থনীতিতে অনেক বেশি সংশ্লিষ্ট, পুঁজিবাজারটি আগামী 5 বছরের মধ্যে সেই খাতকে ছাড়িয়ে যাবে। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়েছে 1 বছর তো প্রায় হতে চলল। আমরা যখন অর্থ বছরের একটা হিসাব নিকাশ করতে গিয়েছি, তখনও দেখলাম যে বছরের ব্যবধানে কিন্তু বাজার প্রায় 400-450 পয়েন্ট সূচক হারিয়ে ফেলেছে। ডিএসসির কথা আমরা বলি, মার্কেট ক্যাপিটাল আপডাউনের মধ্য দিয়ে গেছে, আমার কিন্তু বাড়ে নাই, নতুন ভালো কোনো কোম্পানির শেয়ার কিন্তু আসে নাই। সো আপনারা তো চাইলেই দৃশ্যমান কিছু পদক্ষেপ নিতে পারতেন, বা পারতেন কি না, আসলে কেন নেওয়া হয়নি? দেশের যে মূল্যস্ফীতি, সেটার কারণে ব্যাংকের ইন্টারেস্ট রেট বা ট্রেজারি বিল বন্ডের ইন্টারেস্ট রেটটা মানে রেকর্ড হাই। সেক্ষেত্রে যারা মানে আমাদের ব্যাংকগুলো আছে, ব্যাংকস আর আওয়ার বিগেস্ট ইনস্টিটিউশনাল ইনভেস্টার্স, তো ওনারা তাদের যে ইনভেস্টেবল ফান্ড সেটা ট্রেজারি বিল বন্ডে ইনভেস্ট করছেন। হাই নেটওয়ার্থ ইন্ডিভিজুয়ালরা বা কর্পোরেটরাও অনেকে এখন ট্রেজারি বিল বন্ডের দিকে গেছেন। আমাদের এই মুহূর্তে রাজনৈতিক ক্ষেত্রে কিছুটা অনিশ্চয়তা আছে যে আমাদের নির্বাচনটা কবে আসবে, যার ফলে বিদেশি বিনিয়োগকারীরা সাইড লাইনে আছেন, ওনারা নির্বাচন পরবর্তী সময়ে আসবেন। এবং অতীতে অনেক ভুলভ্রান্তি মার্কেটটাকে সংকুচিত করে রেখেছে। তার সাথে সাথে যাদের এগেনস্টে অ্যাকশন নেওয়া হচ্ছে, যারা এই যে অনিয়ম অবিচারের সাথে যুক্ত ছিলেন, তাদেরকে যখন আইনের আওতায় নিয়ে আসা শুরু হয়েছে, তাদের দিক থেকেও এই মার্কেটটাকে বিরূপ কিছু ঘটনা ঘটানোর জন্যে একটা প্রচেষ্টা অব্যাহত আছে। সেই সময়ে মার্কেটে আসলে এটাকে যে আস্থা ফেরানোর জন্য এমন কিছু করা সম্ভব ছিল না যেটা মার্কেটে দীর্ঘমেয়াদেও সুফল থাকবে। বরং আমরা দেখছি যে মার্কেটটা দেখেন যে 4600 থেকে 4900 কাছাকাছি আবার চলে এসেছে। আশা করা যায় যে এটা আস্তে আস্তে সামনের দিকে যাবে। এটা যদি আমরা কিছু আর্টিফিশিয়াল কিছু করি, সেটা দীর্ঘমেয়াদে ভালো হবে না। কিন্তু 1 বছরেও একটা ভালো প্রতিষ্ঠান বাজারে আসবে না, এইটা কি কমিশনের ব্যর্থতা বা সংশ্লিষ্ট যারা কাজ করছেন তারা এটা পারেননি, এটা বলার কি সুযোগ নেই? 1 বছরেও কেন আসে নাই, সেটার একটা কারণ হচ্ছে কি যে আমাদের বিদ্যমান যে কাঠামো আছে সেটার মধ্যে আপনার কোনো একটা আইপিও 1 বছরে হওয়া ডিফিকাল্ট। ওনাদের কিছু প্রিপারেশন থাকে। আমরা যেটা বলি যে আমাদের এই পুঁজিবাজার বলি বা আমাদের ব্যাংকিং খাত বলি বা আমাদের সরকারের রাজস্ব আরোহণ বলি, সবগুলাতে যে
মূল একটা কাঠামোগত সমস্যা, সেটা হচ্ছে যে আমাদের দেশের বেশিরভাগ কর্পোরেট হাউসের যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টগুলো আছে সেইগুলো নির্ভর করা যায় না। হ্যাঁ, সো সেইটাকে যদি আমাদের ওনারা যখন একটা ডিসিশন নেন যে ক্যাপিটাল মার্কেটে আসবেন, তখন ওনারা এটাকে ঠিক করা শুরু করেন এবং সেটা করে তারপরে ওনারা একটা মার্চেন্ট ব্যাংকের কাছে আসেন, তারপরে এখানে আসে। আমরা এই মুহূর্তে কাজ করছি আগামী 12 মাসের মধ্যে, এই অর্থ বছরে আমরা অ্যাটলিস্ট 10টা ভালো মৌলভিত্তির আইপিও এবং ভালো 10টা বন্ডকে মার্কেটে নিয়ে আসবো। দিস ইজ আজকে আমরা ডিসকাস করছিলাম ডিএসসিতে আমার টপ ম্যানেজমেন্টের সাথে। দিস ইজ ডিএসসির টার্গেট, মিনিমাম 10টা বড় কোম্পানি, সেইখানে মাল্টিন্যাশনাল থাকতে হবে, সরকারি প্রতিষ্ঠান থাকতে হবে, বেসরকারি প্রতিষ্ঠান থাকতে হবে। সো সেইটা ফলাফল আপনারা পাবেন। অ্যান্ড আমরা নিয়মের যে চেঞ্জগুলো, রেগুলেশনের যে চেঞ্জগুলো, সেগুলো করা শুরু করেছি। আইপিও প্রসেসটাকে কমপ্লিটলি ডিজিটাইজেশন করার জন্য আমরা নীতিগত সিদ্ধান্ত নিয়েছি। সো আপনারা এগুলোর সুফল অবশ্যই দেখতে পাবেন। আপনি ব্যাংকের ইন্টারেস্ট রেটের কথা বলছেন, কিন্তু আমরা পুঁজিবাজারে তো অনেক ভালো মৌলভিত্তির শেয়ার দেখি যেখানে 2, 4, 5 বছরের জন্য ইনভেস্ট করলে রিটার্ন পাওয়া সম্ভব। তাহলে আমরা একসাথে মিলিয়ে ফেলছি কেন এই ব্যাপারটা, যে ব্যাংকের ইন্টারেস্ট রেট বেশি বলে বিনিয়োগকারীরা আসছেন না? কমন একটা জবাব কেন দিচ্ছি আমরা? ধরেন যে সব দেশে 2 ধরনের বিনিয়োগকারী আছেন। একদল বিনিয়োগকারী থাকেন যারা হচ্ছে লং টার্ম ইনভেস্টমেন্ট করেন, যেটা আমরা বলি যে ফান্ডামেন্টালসের বেসিসে ইনভেস্ট করা। আর একদল ইনভেস্টর থাকেন যারা হচ্ছে যে ট্রেড প্যাটার্ন দেখে করে, যেটা বিশেষ করে ব্রোকারেজ হাউসগুলো বা ইনস্টিটিউশনাল ইনভেস্টররা, হেজ ফান্ড, ওনারা করে থাকেন। ওইখানে ইউ নিড আ হিউজ অ্যানালিটিক্যাল ক্যাপাসিটি। তো আমাদের দেশে মানে যদি বিনিয়োগকারীদের যদি ভাগ করি, ইনস্টিটিউশনাল ইনভেস্টরদের ভীষণ অভাব। বেশিরভাগ ক্ষেত্রে আমাদের ক্ষুদ্র বিনিয়োগ করি, যারা বেশিরভাগ সময় নির্ভর করেন আমাদের যে বিনিয়োগ পরামর্শক অ্যানালিস্ট যারা আছেন বিভিন্ন ব্রোকারেজ হাউস বা মার্চেন্ট ব্যাংকে, ওনাদের উপরে। তো আমরা দেখেছি যে মার্কেটে যখন আপনি এফিশিয়েন্ট মার্কেট তৈরি করতে পারবেন না, যখন রুলস রেগুলেশনে হঠাৎ পরিবর্তন আসবে, তখন আমাদের যারা এই ইন্টারমিডিয়ারি আছে এরা স্পেকুলেটিভ মানে অ্যাটিটিউডে চলে যায়। সো ওনারা যখন ট্রেড করা শুরু করেন, নিজেরা চিন্তা করেন যে কোনটা বাড়তে পারে, এইটা কোনটা বাড়া উচিত সেটা না, কোনটা বাড়তে পারে, এবং আমাদের ইনভেস্টরদেরকেও সেইভাবে পরামর্শ দেন। এবং আপনি দেখেন যে আমাদের ছোট্ট একটা মার্কেটের তুলনায় নাম্বার অফ ইন্টারমিডিয়ারিজ অনেক বেশি। বেশিরভাগ প্রতিষ্ঠান ছোট, তাদের প্রাতিষ্ঠানিক দক্ষতা গড়ে ওঠে নাই, তাদের রিস্ক ম্যানেজমেন্ট ফ্রেমওয়ার্ক নাই, তাদের টেকনোলজি সেভাবে গড়ে ওঠে নাই, তাদের মার্কেটিং ক্যাপাবিলিটিও গড়ে ওঠে নাই। তো তারা এখনও যে মুদি দোকানের মতো চলছে। এবং ব্যাংকিং ক্ষেত্রে যে ঘটনাটা ঘটেছে ভালো, সেটা হচ্ছে বিশ্বের অনেক বড় ব্যাংক বাংলাদেশে অপারেট করছে, মাল্টিন্যাশনাল ব্যাংকগুলো, এবং তাদের থেকে রিসোর্স লোকাল ব্যাংকগুলোতে এসেছে এবং লোকাল ব্যাংকগুলোর ব্যবস্থাপনাতেও আমরা দেখেছি অনেক উন্নতি হচ্ছে। যে ব্যাংকগুলো বিশেষ করে ওই রিসোর্সগুলো আনতে পেরেছে তাদের উন্নতি সবচেয়ে বেশি হয়েছে, ব্র্যাক ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, সিটি ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক। বাট আমাদের ইনভেস্টমেন্ট ব্যাংক, গ্লোবাল কোনো ইনভেস্টমেন্ট ব্যাংক এই মুহূর্তে বাংলাদেশে অপারেট করছে না। সেটাও একটা বড় কারণ যে আমাদের ইনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্কটা গড়ে না ওঠা। তো মার্কেট সাইজ ছোট দেখে ইনস্টিটিউশন, গ্লোবাল ইনস্টিটিউশন আসে নাই, আবার গ্লোবাল ইনস্টিটিউশন আসে নাই দেখে আমাদের ইনস্টিটিউশনাল ক্যাপাবিলিটি বাড়ে নাই। নতুন মুদ্রানীতি একটা আসবে আমরা যতদূর আভাস পেয়েছি, যেহেতু এখনও ইনফ্লেশন মোটামুটি হাই রয়েছে, সো পলিসি রেটটা ডাউন হচ্ছে না আপাতত। তার মানে ব্যাংকের ইন্টারেস্ট রেটও খুব শিগগিরই ডাউন হওয়ার কোনো সম্ভাবনা নেই। তার মানে কি নতুন বিনিয়োগ পুঁজিবাজারে হবে না? এই বাস্তবতায় কিভাবে, সুযোগটা কোথায়? আপনি যদি দেখেন যে ইনফ্লেশন যেটা প্রায় 12% পৌঁছে গিয়েছিল, 9-এ চলে এসেছে, সিঙ্গেল ডিজিটে এসেছে। আমাদের বিদেশি মুদ্রার রিজার্ভ সেটা $26 বিলিয়ন ক্রস করেছে। আমাদের যে এখন যেটা হবে, যেহেতু ব্রেকটা করেছিল, সো এটা চলতে থাকবে, এই প্রবাহটা। এখন বিষয়টা আসবে যে আমরা কর্মসংস্থান কিভাবে করব, সেটা করতে গেলে ইন্টারেস্ট রেটটা কমাতে হবে, বিনিয়োগ বাড়াতে হবে। তো বিনিয়োগ
বোথ ক্যাপিটাল মার্কেট অ্যান্ড রিয়েল মার্কেটে বাড়াতে হবে। সেই ক্ষেত্রে ইন্টারেস্ট রেট কমাতে হবে এবং এইটা যখন কমাবে এটার ইম্প্যাক্টটা আপনার পেতে 3 থেকে 6 মাস সময় লাগে। সো সেই ক্ষেত্রে ইনফ্লেশনেও মানে আমরা দেখব যে আরও 3-4 মাস কমতে থাকবে, বাট আমরা এইটুকু আশা করতে পারি না যে এটা একদম 5-এর নিচে নেমে যাবে, হয়তো এটা 7-এর কাছাকাছি যাবে। আমার ধারণা 7-এ গেলেই তখন কেন্দ্রীয় ব্যাংক একটু রিল্যাক্সড মুদ্রানীতিতে যাবেন এবং ইন্টারেস্ট রেটটা কমানোর চেষ্টা করবেন, কারণ আমাদের মানে মূল্যস্ফীতি কমাতে হবে যেমন সত্য, বাট আমাদের কর্মসংস্থান করতে হবে, সেটাও আমাদের বড় একটা চ্যালেঞ্জ। সেটা ডিএসসি না শুধু আমাদের ওভারঅল মার্কেটটাই তো টেকনোলজিক্যালি অনেক আপগ্রেড হয়েছে। সো এই জায়গাগুলোতে আপনারা আরও স্ট্রিক্ট হওয়ার ব্যবস্থা করতে পারছেন না কেন, বা পারছেন কি না? আমরা টেকনোলজিক্যালি অনেক অ্যাডভান্স হয়েছি, বাট প্রতিষ্ঠানগুলো সব ডিস্ট্যান্ট আইল্যান্ডের মতো কাজ করেছে, আইসোলেটেডভাবে। সো প্রতিষ্ঠানগুলোকে যে একযোগে ইন্টিগ্রেটেড ইকোসিস্টেম তৈরি করা টেকনোলজিক্যাল, যে ব্যাংক, দেন ব্রোকারেজ হাউস, ইনভেস্টর, দেন আমাদের স্টক এক্সচেঞ্জ, দেন আমাদের আবার 2টা পার্ট আছে, একটা হচ্ছে ক্লিয়ারিং অ্যান্ড সেটেলমেন্ট, সো সিডিবিএল আর সিসিবিএল। সিসিবিএলটা নট অপারেশনাল, সো ক্লিয়ারিংটা এখনও ডিএসসি দেখছে। পুরো বিষয়টাকে যে আমরা ডিজাইন এমনভাবে করতে পারতাম যে স্ট্রেট থ্রু প্রসেসের মাধ্যমে করা সম্ভব, সেক্ষেত্রে আমাদের প্রসেসটা আরও এফিশিয়েন্ট হতো, আমাদের সার্ভেলেন্সটা আরও বেশি ইফেক্টিভ হতো। সেটা আমরা যেহেতু প্রতিষ্ঠানগুলো পরস্পরের সাথে সহযোগিতামূলক আচরণের মাধ্যমে এগোয়নি এতদিন, যার ফলে ওই কাজটা হয়নি। এবং ইন্টারন্যাশনাল বেঞ্চমার্কিং, আমরা যেটা বলি যে এফিসিয়েন্সি তখনই আসে যখন আমাকে কোনো একটা লক্ষ্য বেঁধে দেওয়া হয়। আমি যদি উদাহরণস্বরূপ বলি যে আমাদের ডিএসসি বা সিডিবিএলের চার্জের উপরে বা ব্রোকারেজ হাউসগুলো চার্জের উপরে যদি রিজিওনাল মার্কেটগুলোতে চার্জ কত নেওয়া হয় সেটার একটা গড় করে ওইটাকে যদি ঊর্ধ্বসীমা দিয়ে দেওয়া হতো, তখন আমরা খরচ কমাতে বাধ্য হতাম। সো আমাকে একজন দুঃখ করে বলছিল যে আমাদের সিডিবিএলের চার্জটা এত বেশি কেন। তো সেই ক্ষেত্রে আমাদের চার্জ কমানোর লক্ষ্য তখন আসবে যখন আমাকে বলা হবে যে ওকে তুমি চার্জ এত বেশি নিতে পারবে না, তখন আমি কষ্ট কমাবো। সেটা তখন ইন্টিগ্রেশনটা তখন বেটার হবে। আর টিম এখনও ভালো টিম আমাদের আছে এখানে, বাট ওই যে অ্যাসপিরেশনটা ছিল না, লিডারশিপটা ওইভাবে কাজ করে নাই। সো সেই কাজগুলো এখন শুরু হয়েছে। আমি আশা করছি যে টেকনোলজিতেও আপনারা দেখবেন যে বড় ধরনের কিছু রূপান্তর হবে। শেনজেন স্টক এক্সচেঞ্জ অ্যান্ড সাংহাই স্টক এক্সচেঞ্জ আমাদের স্ট্র্যাটেজিক ইনভেস্টর, তাদের সাথেও আমরা এই মুহূর্তে কাজ করছি। কস্ট কমানো এবং এফিসিয়েন্সি বৃদ্ধি করা, সাথে সাথে ইন্টিগ্রেটেড হওয়া, যাতে ট্রান্সপারেন্সিটাও সুনিশ্চিত হয়। অনেক ধন্যবাদ। আমরা আজকের আলোচনা এখানে শেষ করতে চাই। আপনাকেও ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, এবং দর্শকদেরকেও ধন্যবাদ অনুষ্ঠানটি দেখার জন্য। দর্শকের সাথে শেষ করছি আজকের মতো ইনসাইড। ভালো থাকবেন আপনারা সবাই।